অনুষ্ঠান। প্রথমেই আমরা স্মরণ করে নিই কয়েকজন প্রথিতযশা সাহিত্যিক যারা বিগত 1 বছরে সাহিত্যসেবী যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা একটু তাদের স্মরণ করে নিই। কমল চক্রবর্তী, আপনারা জানেন ভালো পাহাড়ের কমল চক্রবর্তী, মলয় রায়চৌধুরী, রমেন আচার্য, রত্নেশ্বর হাজরা, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মনোজ মিত্র, এরা আমাদের সাম্প্রতিককালে 1 বছরের মধ্যে সাহিত্য জগৎ ছেড়ে চলে গেছেন। এদের আমরা প্রথমে স্মরণ করে নিলাম। আমাদের বার্ষিক এই অনুষ্ঠানটা আপনারা জানেন যে শুরু হয়েছিল 2001 সালে, পরপর 8 বছর এটা অ্যারোবা হলে অনুষ্ঠিত হয় এবং তারপর বন্ধ হয়ে যায় নানা কারণে। আমরা 2017 সাল থেকে আবার শুরু করেছি এই লেখক পাঠক মুখোমুখি অনুষ্ঠান। সকলের সান্নিধ্যে আসার সুযোগ আমরা আবার তৈরি করতে সক্ষম হয়েছি। তো আমরা অতিমারির 1টা বছর বাদ দিয়ে ওই অনুষ্ঠানটি আমাদের চলছে ক্রমাগত। প্রত্যেক বছরই বছরের প্রথম রবিবারটি আমরা নির্বাচন করি। সেই হিসেবে আজকে 5ই জানুয়ারি রবিবার আমাদের 15তম বার্ষিক সম্মেলন হচ্ছে। অনুষ্ঠানে যারা এসেছেন তাদের আমরা সকলকেই স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে সম্পূর্ণ সম্প্রচারের দায়িত্ব নিয়েছেন এবার ভাষা ও ভবিষ্যৎ এই সংগঠনটি, যার কর্ণধার সোমশুভ্র গঙ্গোপাধ্যায়কে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান জানাই। আমি প্রথমে শুরুতেই সাহিত্য সৃজনী পত্রিকার সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কবি অরূপ চৌধুরীকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। প্রথমে আমি 6 জনকে ডেকে নিচ্ছি মঞ্চে। দুর্গাদাস মিত্রা, কবি দুর্গাদাস মিত্রা, কবি অলোক বন্দ্যোপাধ্যায়, কবি অশোক সাধু, কবি সুনীল মুখোপাধ্যায়, কবি ঋত্বিক ঠাকুর, কবি দীপঙ্কর নন্দী। আমার কবিতা অষ্টমার্গের পথ। অতঃপর একদিন ভেসে গেল সব, স্থাবর অস্থাবর এবং সংঘটিত সব কলরব এক নিমেষে। অবশেষে দিশেহারা মানুষজন অগণন দুঃখ নিয়ে চলে গেছে একদিন এই পথ দিয়ে, যে পথে হেঁটেছেন গৌতমী পুত্র গৌতম। তিনিও ক্ষুব্ধ ছিলেন, তাই সব ছেড়ে ছুড়ে বেরিয়ে এলেন পথে। পথ কেড়ে নিল সব, তার যাবতীয় রাজ বৈভব, আর শুরু হলো অন্য এক জীবন। ধন নয়, মাঠ নয়, অসম্ভবে গর্জন করে দিল নতুন জীবন। পেলেন অন্য এক পথের সন্ধান, যে পথ এনে দিল মহামানবের অনন্য সম্মান। সেই পথ অষ্টমার্গের পথ। ওই পথ দিয়ে চলে গেছে মহাসত্যের মহারথ, তাই থেকে গেছে অম্লান এতদিন। এভাবেই জন্ম নিল নতুন অনুভব একদিন এই জগৎ সংসারে অজাত শত্রু পরিচয়ে। নমস্কার সকলকে, সবাই ভালো থাকবে। 70 দশকের আমাদের অগ্রজ কবি অলোক বন্দ্যোপাধ্যায়। কবিতার নাম পরিচিত দৃশ্যগুলি। পরিচিত দৃশ্যগুলি ক্রমাগত মায়া দর্পণের থেকে সরে যায়। ভাঙা মুখ, ত্রস্ত ঘড়ির কাঁটা, আধো অন্ধকারে শহরের পথে পথে হাঁটা। অল্প উষ্ণতায় গলা মোম, সঞ্চিত অর্থের মতো মমতা ও প্রশ্রয়ের স্বল্প পরিসর থেকে শিথিলতা প্রিয় বোধ হবে। ট্রাফিক পুলিশ আজও হাত তুলে থামিয়েছে চলন্ত জীবন অতি স্বাভাবিকভাবে, যেন এক স্টিল শটে ধরা আছে শহর ও শহরের গতি। প্রতিটি রাত্রির পর নির্জন সকাল বড় দ্রুত চলে আসে। আমাদের সময়ের স্থপতিরা নিষিদ্ধ নেশায় বুকে দিয়েছে জীবন। আমাদের জন্য অবিরাম
কয়েকটি লৌহ দণ্ড, কিছু সরিষার কণা। হলুদ মাফলার আর তন্নি নারীর হাতে পশমের খরসান বর্তুলতা, বৃত্তাকার চিত্রকল্প, প্রতীকী মালার নিজু বিন্যাসের রং একান্তই কবিতা। জীবন প্রকৃত অর্থে আজও অ্যাসেটিক, নুনহীন, উত্তেজনাহীন। শীত ঋতু সাপেদের চোখে ঘুম দিয়েছিল দীর্ঘ আর প্রলম্বিত আলস্যের মতো। শীত ঋতু নারীদের চোখে সবুজ অরণ্য করেছিল আর্দ্র স্বরে উচ্চারিত পবিত্র স্তোত্রের মতো। শীত ঋতু কবিদের বুকে এক অগ্নিকুণ্ড জ্বালে, ধীরে ধীরে পড়ে তাতে সাজানো আর জবাব আর সুখী গৃহকোণ। নমস্কার। খুব সুন্দর একটি কবিতা শোনা আমরা, শীত ঋতুর কবিতা। আমার পরের কবি অশোক সাধু, শিউরিবাসী কবি অশোক সাধু। দীর্ঘকাল সময় উনি আসামে ছিলেন, ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। আমি অনুরোধ করছি অশোক সাধু মঞ্চে আসুন। নমস্কার। উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা এবং সুপ্রভাত জানিয়ে আমার কবিতা পাঠ শুরু করছি। কবিতাটির শিরোনাম একদিন। সব অসম্ভবই হয়ে উঠবে সম্ভব একদিন। অনাথে লিখবে তুমি কবিতা, গল্প, আঁকবে ছবি। লক্ষ আলোকবর্ষ দূরের নক্ষত্রদের অজানা রহস্য এসে যাবে তোমার হাতের মুঠোয়। জয় করবে তুমি সব প্রতিবন্ধকতা। তোমার ক্ষমতা দেখে চমকে উঠবে ঈশ্বর, যদি থাকেন তিনি সত্যি। কিংবদন্তির সেই আশ্চর্য প্রদীপের মতো এক চাবিকাঠি নিয়ন্ত্রণ করবে তোমার গতিবিধি, তোমার ইচ্ছা অনিচ্ছা, তোমার ভালো লাগা না লাগা, তোমার প্রতিদিনের খুঁটিনাটি। বস্তুত তোমার ভূমিকা হবে নিষ্ক্রিয়। তুমি হবে এক মাধ্যম মাত্র। তোমার কল্পনা, তোমার সুখ দুঃখ, তোমার স্বপ্ন কখনো একান্ত নিজের বলে অনুভব করতে পারবে না তুমি। নির্দিষ্ট ছকে বাধা থাকবে তোমার ভবিষ্যৎ। নির্বিঘ্নে তুমি এগিয়ে যাবে তোমার লক্ষ্যের দিকে। পূরণ হবে তোমার মনোরঞ্জনের যাবতীয় চাহিদা। এমনকি মিলবে নির্ভুল আভাস, কার সঙ্গে সফল হবে তোমার বক্সি। অবশ্য তার জন্য তোমার ব্যক্তিগত দক্ষতার হবে না বিশেষ কোনো প্রয়োজন। কেবলমাত্র মস্তিষ্কে তোমার স্থাপন করে দিতে হবে অতি ক্ষুদ্র একটা চিপ। নমস্কার। ভালোবাসার মৃত্যু হলে হারিয়ে যায় জীবনের অনুপ্রত, লিখেছিলেন সুরেন মুখোপাধ্যায়। সুরেন মুখোপাধ্যায় মশাকে ডেকে নিচ্ছি। আমার কবিতা বাপীনাথের কিস্সা। উপর হয়ে পড়ে রয়েছে দেহ, কাদার মধ্যে গুঁজে রয়েছে মুখ। বোঝা যাচ্ছে না মানুষটা আসলে কে। গুলিতে গুলিতে ঝাঁঝরা হয়েছে বুক। চিৎ করে দিতেই হতবাক সবাই। কি করে বলো, এটা তো বাপীনাথ। গালকাটা বাপি এলাকায় বিখ্যাত, এখন এক মন্ত্রীর ডান হাত। থানার ওসি বাপিকে বলতো স্যার, ওপর মহলে গুছিয়ে পাঠাতো পেট। তোলার ভাগা যায়নি কি ঠিক মতো, কেই দেখে দিল এক্সপায়ারি ডেট। ঘটা করে তার শোক সভা করো আজ, খুব দরকার নতুন সে ডান হাত। লোকটা একটু লোভনীয় করে দাও, তাড়াতাড়ি চাই আরেক বাপিনাথ। বাপিরাও সব ট্রাফিকের খেলা ধরে, সুযোগ পেলে ঝোপ বুঝে কোপ মারে। লাল নীল হলুদ সবইতে একাকার, প্রয়োজন মতো এই দল দল করে। শিল্প যখন শূন্য থেকে শূন্যে, বাপির কিস্সা হতেই থাকবে নিত্য। প্রশাসকরা জেগে ঘুমোন আজ, অন্ধকারকে কায়েম রাখে সত্যি। আমার পরবর্তী কবিতা কবি হচ্ছে ঋত্বিক ঠাকুর। বাংলা কবিতায় ৮০ দশকের একজন সুপরিচিত কবি, তার নাম ঋত্বিক ঠাকুর। ঋত্বিক শব্দটার মধ্যেই একটা বিদ্রোহের গন্ধ ছড়ায়। সে ঋত্বিক ঘটকই হন বা ঋত্বিক ঠাকুরই হন। বিপুল বিশাল কবিতার রচয়িতা ঋত্বিক, স্বনামধন্য। তা আসুন আমরা ঋত্বিকের কবিতাকে কথা বলতে শোনার জন্য প্রস্তুত হই। ঋত্বিক। আমি 14 লাইনের একটি কবিতা পড়ব। এই কবিতাটি বেরিয়েছে সাহিত্য দেশকাল নামে একটি পত্রিকা, যেটি মুর্শিদাবাদের গোকর্ণ থেকে বেরোয়। এটি দ্বিভাষিক পত্রিকা এবং ষান্মাসিক। সেখান থেকে আমি যে কবিতাটি পড়ছি তার নাম
স্বপ্ন, স্বপ্নের মাঠে খেলতে গিয়েছে কবি। কথা বলবেন না, বলতে পারবো না তাহলে। অন্য স্বপ্ন, স্বপ্নের মাঠে খেলতে গিয়েছে কবি। গ্রিন শট আর ডাঙ্গুলি শৈশব, কিচ্ছুটি নেই ময়দানবের ভিড়ে, ফুঁপিয়ে কাঁদছে কচি সূর্যর স্তব। কই সেই গড়, কই বড় ময়দান, আগাছা বিছিয়ে জঞ্জাল সভ্যতা, পায়ে পায়ে দোলে সবুজ ভবিষ্যৎ, গাড়ি বাড়ি টাকা, বৈভব কথকতা। তাহলে কোথায় কবি যাবে গান বাঁধতে? কোন দেশে আছে পিছে থাকা জমকালো, ভেঙে ফেলে সব অন্ধকারের বন্দি? কবিতা লিখুক অন্য জন্ম আলো, বলো বলো কবি বলো, নতুন ছন্দে বলো, আবার ফিরুক ছোটবেলা ঝলমল। স্বপ্নের মাঠে খেলতে চাইছে কবি, গ্রিন শট আর ডাঙ্গুলি শৈশব। ধন্যবাদ। 90 দশকের গোড়া থেকে কবিতায় সম্পৃক্ত। সাহিত্য সাগ্নিক নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছিলেন এক সময়, এবং প্রথম দিকে আজকের এই সাহিত্য সৃজনে কিছু সময়ের জন্য সম্পাদনা করেছিলেন কবি দীপঙ্কর নন্দী। আমি কবি দীপঙ্কর নন্দীকে আহ্বান করছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, সুপ্রভাত। কবিতার নাম পাতাঝরা মানচিত্রে। এক বসন্ত পাতা ঝরার কথা লিখে যায়, পাতার উপর হেঁটে গিয়ে বসি, চুপচাপ বসে থাকি, গাছেদের ফান দেখি, অলংকারের আলোর বাতাসে চমক লাগে। কোটর থেকে বসন্ত গৌরী উঁকি মারে, প্রজাতির জন্ম খুঁজে বেড়াই এক গাছ থেকে অন্য গাছে। তাতে সময়ের তৃষ্ণা নিবারণ হয় না। প্রজাপতি পুরুষ বারবার ফিরে ফিরে আসে, আকর্ষণের কেন্দ্রবিন্দু ঘিরে পুরোটাই তপবন। অর্কিডের পাশ ঘিরে অসংখ্য কাণ্ড রাজকীয় মহিমায় শিকড় নামিয়ে দেয়। মানচিত্রে পাতা ঝরা দিনের শুরু, ইশারায় কথা বলে, কখনো বলে না কিছু। বসন্তে পাতা ঝরা দেখতে দেখতে সংগ্রামে ফোটে আগুন রাঙা পলাশ। মনিদীপাদিকে আমি অনুরোধ করছি কবিতা বলার জন্য। আজ আমার কবিতার শিরোনাম উড়ে যাওয়ার আগে। রাতে ঘুম ভেঙে গেলে আমি 3 পা জমির স্বপ্ন দেখি। এতদিন স্বপ্নেরা এঁকে দিত আমার পথের নকশা, ওরবার ইচ্ছে জাগাতো, লুকোনো ডানায় ভরে দিত অচেনা বাতাস। তবু মেঘেদের ভিজে চোখ আমার উড়তে না পারা দেখে বারবার ভিজে গেছে করুণায়। এখন স্বপ্ন মাটির সুষমা আঁকে, আকাশ উড়ান ভুলে আমি মাটিকেই ছুতে চাই। অথচ তখনই ঝাপটানো ডানা, তখনই বেপরোয়া শীষ, ঘুম ভেঙে যায়, আমি আমার উড়ে যাওয়ার শব্দ শুনি। নমস্কার। পিছন ফিরে তাকাতে গেলে আফসোসই বাড়ে, তাই সামনে তাকাই, সামনে আসার দিন গুজরান করি। কবি লিখেছিলেন কবি ফটিক চৌধুরী, 70 দশকের খুব সক্রিয় এবং প্রতিষ্ঠিত কবি, বহু প্রযোজক। লিটল ম্যাগাজিনের দুনিয়ায় ফটিক চৌধুরী একটি অত্যন্ত সুবিদিত ও সুপরিচিত নাম, ফটিক চৌধুরী। আমার কবিতার নাম পাড়ি। এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে মনে হলো জীবনটা ঠিক গোছানো গেল না। একবার আর মোড়া ভেঙে নিজের দিকেই প্রশ্নবাণ ছুড়ে দিই, একটাই জীবন কেন? মৃদু আক্ষেপ, কিছু হতাশা আর ঘোলাট দৃষ্টিতে সব ঝাপসা হয়ে আসে। জীবন এক কর্কশ মেঝে, হাঁটা যায় না ঠিক মতো। একটা পরিপূর্ণ জীবন পায় না কেউ, তাই আকাঙ্ক্ষার আঁচ এসে লাগে, অতৃপ্তির খোলস ছাড়ে সরীসৃপের মতো।
জীবন যখন সন্ধ্যা সঙ্গীতের কিনারে দাঁড়ায়, নিচে থাকে গিরিখাত, নিজেকে বড় অসহায় মনে হয়। তবুও অনাবিল শৈশবের দিনগুলো ক্যালেন্ডারের পাতার মতো উল্টালে হেসে ওঠে বাগানের ফুল, আলোকিত হয় মালিন্যের প্রাঙ্গণ। দুটি নদীর মাঝে এই যে সেতু, পাড়ি দিতে একদিন ক্লান্তি আসে, ক্লান্তি এসে বিশ্রাম চায়, চিরবিশ্রাম। এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে মনে হলো জীবনটা ঠিক গোছানো গেল না। নমস্কার। আমার পরবর্তী কবি নীলিমা সরকার। নীলিমাদি লিখছেন অনেকদিন, মূলত দশকওয়ারি বিভাজনে নীলিমাদিকে স্বচ্ছন্দে 80 দশকের কবি হিসেবে রাখা যেতেই পারে। নীলিমা সরকার। কবিতার নাম শেষ অঙ্ক নয়। অস্থির মন কখনো বসে না এক জায়গায়, তাকে ধ্যানস্থ হতে হয়। নিরাকার ঈশ্বরকে সামনে রেখে উষ্ণ প্রস্রবণের ফাঁদ পাতা ভুবন আগুনের মাধুকরী শিখে নিতে হয়। যেভাবে পরিযায়ী পাখিরা ঘরমুখ হয়, সেভাবে পাখি জন্মের ভ্রমণ কথাও জানতে হয়। জ্ঞান চক্ষু উন্মিলিত হলে সব গল্প বাসা বাঁধে। বিচারকেরও ভুল হয়, চোখে ফেটটি বাঁধা। শব্দের ব্যবহার কখন যে কিভাবে হয়, মিথ্যে দরাদরি, সূর্যের কাছে তার হিসেব কতখানি। ব্রহ্মাণ্ড যে ভয় দেখায়, অস্থিরতা গিলে খায় বহির্জাগতিক ভূত। রহস্য ঝলমল করে, 10 দিশা সৃজন কল্পনা করে শিখে নিতে হয় ধ্যানস্থ হবার কৌশল। নমস্কার। 80 দশকের আরও একজন সুপরিচিত কবি হলেন সুধাংশু রঞ্জন সাহা। কবিতা ছাড়াও সুধাংশুদা গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত থেকেছেন। লেখালেখির ফাঁকে ফাঁকে ছড়া, গল্প, প্রবন্ধ ভালোবাসেন লিখতে। অন্য সম্পান নামে একটি অভাগার্ড লিটল ম্যাগাজিন সম্পাদনা করে থাকেন। সুধাংশু রঞ্জন সাহা কবি। আমি একটি প্রেমের কবিতা পড়ছি। নদী সাঁতরে যায় বিষাক্ত সাপ, তোমার হাত ছুলেই মধ্যরাতের অপেক্ষা মুছে যায়। নদী সাঁতরে যায় বিষাক্ত সাপ, চোখের নীলে সামান্য ইশারা সুন্দরবনের গাঢ় অরণ্য তুলে আনে। ভ্রুর বাঁকে ব্যাঘ্র প্রকল্পের নিষিদ্ধ দরজা খুলে যায়। রাতের গোপন দৃষ্টি ঈষৎ জ্যোৎস্নায় ভয়ঙ্কর হয়ে ওঠে। তোমার হাত ছুলেই মধ্যরাত ব্যাপ্ত হয়ে ওঠে। নদী সাঁতরে যায় বিষাক্ত সাপ, চুলের গভীর থেকে নেমে আসে তৃষ্ণার্ত হরিণ, ত্রস্ত পায়ে হেঁটে যায় জলাশয়ের খোঁজে। কি ভীষণ সরলতা পেয়ে বসে তোমায়, একে একে খুলে দাও সমস্ত রহস্য দরজা। তোমার হাত ছুলেই মধ্যরাত ঘন হয়ে ওঠে। নদী সাঁতরে যায় বিষাক্ত সাপ, ভয় বড় পেয়ে বসে আমায়। ঘুম ছুটে যায় দূর প্রবাসে, পরিবর্তে সামনে এসে দাঁড়ায় অব্যর্থ এক চম্বল কন্যা। এ কি যুদ্ধ জয় না ভরা ডুবি? ধমনীতে আমার প্রবল যুবক, তোমার হাত ছুলেই মধ্যরাতের গোপনতা গাঢ় হয়। নদী সাঁতরে যায় বিষাক্ত সাপ। সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী কবি কবি শচীন নাথ। আমার কবিতা কেমন আছো? কেমন আছো তুমি এখন বড় ছেলের কাছে? ছোট বৌমা কাছেই আছে, শুনতে পাবে পাছে। চুপি চুপি জানতে চাই ওরা কি সব স্কুলে? এতদিন ওরা হয়তো আমায় গেছে ভুলে। নাতি নাতনি জাগ্গে ভুলে, তুমি তোমার কথা বলো। হাঁটুর ব্যথায় ছিলে কাবু, এখন কি একটু ভালো? আসার সময় দেখেছিলাম প্রেশারটা অনেক বেশি, উপরে ছিল 200, নিচে 180। সুগারটাও ছিল তোমার, মিষ্টিটা কম খেয়েও। মাঝে মধ্যে শরীরটা তোমার চেক করিয়ে নিও।
ছোট খোকার কাছে আছি ভীষণ কষ্টে আমি, তার বাড়িতে আমার থেকেও কুকুরটা তার দামি। বাজার আটার ঘরের কাজ করি সকাল থেকেই, এখন হাত পাগুলো কাঁপতে থাকে উঠে যে দাঁড়ালেই। ভাগ্যে আমাদের এটাই লেখা, এই বুড়ো বয়সের জ্বালা, ভাগের মা ভাগের বাবা, তাই ছেড়ে থাকার পালা। বলছি তবু ভালো থেকো, নিজের দিকে খেয়াল রেখো, মিলবো আমরা পরপারে, অপখ্যাতে থেকো। যদিও পিতৃপরিচয় শেষ কথা নয়, তবু পিতা হিসেবে নারায়ণ মুখোপাধ্যায়কে আমরা, স্বর্গত নারায়ণ মুখোপাধ্যায়কে কবি হিসেবে আমরা সকলেই জানি। তারই সুপুত্র গৌতম মুখোপাধ্যায়, কবি গৌতম মুখোপাধ্যায় এখন এবার আপনাদের কবিতা পড়ে শোনাবেন কবি গৌতম মুখোপাধ্যায়। এলে বেশ দেরিতে, আজ তো যানবাহন তেমন ছিল না রাস্তায়, আমারও পৌঁছতে বিলম্ব হতো, ভাগ্যিস একটা লেজ পেয়ে গিয়েছিলাম, বাবা ছুটিয়ে মারলে। নেক্সট, কি জাদু যে শিখাইছো সাধু, গর্তে হাত ঢুকায় দিই ছোবল খাই, সাপ ধরা পড়ে না, মৃত্যুও নয়, শুধু একটা দাগ থাকে নীল। আনন্দ ভালোবাসি আনন্দ বড্ড, তোমার স্বর্গের ভাগ দাও অধিকারে, অন্তত প্রসাদে। শেষ কবিতা, শিশুটি বড় হলো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ঘুরে সমাজে নাম করল, কিন্তু তার কোনো নাম নেই। আকাশের দিকে তাকালে সে আকাশ, বাতাসে হাত মেলে দিলে সে বাতাস, ফুলের কাছে গেলে সে গন্ধরাজ, শ্মশানে গেলে, বিশ্বের আঙিনায় দাঁড়ালে আজও তার কোনো নাম নেই। ধন্যবাদ। আমি মঞ্চে ডেকে নিচ্ছি পিনাকি ভট্টাচার্যকে। আমি একটা প্রেমের কবিতা পড়ছি। তোমাকে চেনা আমার সহজে ফুরবে না, নদী পথের বাঁকে তোমার ওই শহর পেরিয়ে, দোকান পাট, রিক্সা স্ট্যান্ড, খেলার মাঠ, আধখানা স্বপ্ন জুড়ে ঘুম ভাঙা তোমার বাগান বারান্দা, জানলা ছাদের উঠোন দেখা ফুরবে না। তুমি বাইরের কাজে বাইরে আসবে ভেবে, কতদিন পার্কে বসে বসে রোদ কুয়াশা বৃষ্টিতে ভেজা আমার ফুরবে না। আমার সকল ক্ষণের অশান্ত মন অকারণ নতুন নতুন প্রশ্নের পারে, আমার বানানো উত্তর চাওয়া ফুরাবে না। ফুরাবে শুধু এই বদলে যাওয়া সময়, শরীর কবেকার সেই হঠাৎ পাওয়া তোমার প্রেম। ব্রহ্মপুত্র আমি নিরন্তর তোমারই সন্ধানে, আমার বেঁচে থাকা আমার মৃত্যুও ফুরবে না। নমস্কার। পরের আমি ডেকে নিচ্ছি পরের কবি বরুণ মাইতি মহাশয়। ভালোবাসার গান। ঘরের ভিতর শুধু বসে থাকা, বন্ধ দরজা ভিতর ও বাহির, নগ্ন দুটি পা বহুকাল বাঁধেনি ঘুঙুর। এই নির্বাসন মানে না সময়, ক্ষুধার অন্যের মতো আসে যায়, নিবৃত্তি ও বাসনায়, ক্রমাগত দৃঢ় পায় আগুনের কাছে। জানে আগুন মিথ্যা নয়, জন্মেতে উলু দেয়, মৃত্যুতে স্বধর্মে মাতে। আমি তবু বসে থাকি বিস্ময়ে, লোহার গারদে চারিদিকে কলরব ওঠে। জানি না এ কেমন চতুষ্পাটি সব, এ কেমনই বা মুক্ত আখর, ভালোবাসা রেখে যায় অনন্ত প্রহর। নমস্কার। আমার পরবর্তী কবি নীলাঞ্জন কুমার, এই সময়ের অন্যতম উল্লেখযোগ্য একজন কবি। 1998 সাল থেকে উন্মুখ নামে একটি কবিতার কাগজ, কবিতা কেন্দ্রিক কাগজ বের করে চলেছেন এবং কাগজটি আপাতত অফলাইন থেকে এখন অনলাইনে প্রকাশিত হচ্ছে এবং 2008 সালে তাকে রঘুনাথপুর মানভূম লোক সংস্কৃতি কেন্দ্র থেকে
কবিতা পথিক উপাধিতেও ভূষিত করা হয়েছে। তো কবি নীলাঞ্জন কুমারকে আমি ডেকে নিচ্ছি কবিতা পাঠে। কবিতার নাম স্টিয়ারিং। স্টিয়ারিং ঠিক করে সামলাও, স্টিয়ারিং ঠিক করে সামলাও, নয়তো সত্যের পথ ছেড়ে কখন যে চলে যাবে মিথ্যের দিগদিশায় বুঝতেই পারবে না। নাও দেখে নাও কণ্টকাকীর্ণ পথ, গিয়ার, ক্ল্যাচ, টায়ার, স্টেপনি ঠিক আছে তো? ট্যাঙ্কি ভরে পেট্রোল নিয়ে নাও, তোমাকে অনেক দূর যেতে হবে। ধন্যবাদ। আমার পরবর্তী কবি হচ্ছেন কানাইলাল খাঁ। আমি দুটো ছোট কবিতা পড়ব, হয়তো 20 থেকে একটু বেশি হয়ে যাবে, তবু ছোট। শব্দ বিষ। আমাকে একটা নির্জন কক্ষ দাও দূরে, এই ক্যাকোফনি আর সহ্য হয় না। ছিঁড়ে যায় মননের সুতো, হাতে থাকে শুষ্ক লাটাই, ভয়ঙ্কর ক্ষোভ টেনে ধরে কণ্ঠের পেশি। সহ্য হয় না অনুমাত্র শব্দ শিশু। এই ঘর, এই নগর, এই জনারণ্য বনে যায় জীবনের রুক্ষ রেজিস্তান। আমিও আরেক অনিকেত, আমাকে একটা অরণ্য দাও, ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড। অরণ্যে দাও একটা কুটির, নিশ্ছিদ্র নীরবতার। দ্বিতীয় কবিতা, এটাই সময়ের সঙ্গে সাজুজ্য রেখে লেখা। জঙ্গি, ঘোড়া ও সময়। ওরা চুষে খাচ্ছে রোদ্দুর, ওরা চিবিয়ে খাচ্ছে সময়, ওরা অক্সিজেনের পরোয়া করে না। লাগাম টেনে কে যেন বললে থাম, চিহি ওর বাচিন, পিঠ থেকে নাম। মুখের কুলুপ ফসকে বেরিয়ে গেল হারাম। সময়ের মাংসপেশি, ওরা কিমা করছে, মুখ থেকে খুল্লম খুল্লা হাওয়ার শেকড়, উন্মুক্ত বাঁধন। একটা ফাটা কাঁচ গ্লোবাল ডায়ালের ভেতর, মরণ সীমা ছুঁয়ে ওরা ছুটে যাচ্ছে। জঙ্গি, ঘোড়া ও সময়, ওদের থামাও, ওদের থামাও, ওদের থামাও। নমস্কার। আমার পরবর্তী কবি শাহানারা খাতুন। সোনার তরী নামের একটি সামাজিক প্রতিষ্ঠান এবং সোনার তরী নামের একটি খুব পরিচিত লিটল ম্যাগাজিনের সঙ্গে উনি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন। উনি অত্যন্ত সুদক্ষ কবি। আমি শাহানারা খাতুন ম্যাডামকে কবিতা পড়ার অনুরোধ জানাচ্ছি। আমার কবিতার নাম নির্ভীক জোনাকি। রাত্রি গভীর হলে নিয়মশূন্য বনবাদারে শরীর চুঙে রূপালী বৃষ্টি ঝরায় যারা, পৃথিবী জুড়ে আর্ত মানুষ যত, ক্লান্ত পথিক থেকে রুগ্ন লাঞ্ছিত, সবাই আলো পায় তাদের করুণায়। রাত্রি গাঢ় হলে কামুক চেহারা নিয়ে নুব্জ উদ্ধতরা এতদিনে শিকারী, জ্যোৎস্নার খোঁজ করে কখনো লাশ ঘরে, কখনো বা কৌশিকী অমাবস্যায়। শুক্লপক্ষের রাতে কল্পনা চাওলাদের সুতোয় সাজিয়ে দেয় চাঁদের মা বুড়ি। কি কবে থামাতে পেরেছে তাদের প্রচণ্ড ঝড়ের রাতে অথবা বজ্রপাতে? লক্ষ্যে অবিচল হয়ে তবু তারা ছুটে গেছে, কিছুতে অভিসম্পাত পায়নি তারা। তবু শহরময় জ্যোৎস্না থমকে যায় যখন, ছায়াপথ দীর্ঘ হয় অনায়াস হতাশায়। অগত্যা নক্ষত্র ঝাঁকে ঝাঁকে জ্বলে ওঠে শহরের গলিপথে অসংখ্য জোনাকি। ধন্যবাদ।
আমার পরবর্তী কবি শ্রাবণী সেনগুপ্ত, উনিও সোনার তরীর প্রতিষ্ঠানটির সঙ্গে এবং সাহিত্য পত্রিকাটির সঙ্গে জড়িত রয়েছেন। কবিতার নাম স্বপ্ন বোনা। চাঁদের পাহাড়ের স্বপ্ন দেখত মেয়েটি টিনের চালের বাড়ির উঠোনে বসে। উঠোন বলতে এক চিলতে, তাতে মাধবীলতার ঝাড় আপনা আপনি। একদিন কোথা থেকে তার পাশে উঁকি মারল একটি রজনীগন্ধার চারা। আন্দাজ করে মা বললে, মুখপুরি, এই তো উঠোনের ছিঁড়ি, তাতে আবার রজনীগন্ধা। বাবা কিন্তু হাসলে। মেয়ের মাথায় রাখলে প্রশ্রয়ের হাত। মনে ভাবলে, রোজ একটু করে বুনে দেওয়া স্বপ্নের কুঁড়িরা জমছে, কালে দিনে তারা পাপড়ি মেলবেই। তিনি নিবিড় হলেন জল সিঞ্চনে। প্রতিদিন রাতে কাজের শেষে এক চিলতে উঠোনে বসে বপন করতেন জীবন। মস্ত একটা ভুল হয়ে গিয়েছিল মালঞ্চতে বেড়া দিতে। সেই ফাঁকের সুযোগ নিল দুষ্টু প্রজাপতি। রঙিন উড়ানের মোহে নাও চলল তরতরিয়ে। মাঝির উপর অগাধ বিশ্বাসে মাঝ সমুদ্রে উঠল তুফান। ছিন্ন ভিন্ন দেহ মন হারিয়ে যেতে যেতেও জীবন ঘিরে ধরল। বহন করল, বপন করল, সুপ্ত বীজে বাড়ি সিঞ্চন করল। এইবার বাঁধন হলো শক্ত। চাঁদের পাহাড়ে বাঁধ ভাঙল চাঁদের হাসির। অঙ্কুর মাথা তুলল। ডালপালা মেলে সঠিক ছায়াপথ বাইতে আর ভুল হবে না। নমস্কার। কবি কমল সরকার। আমি খুব ছোট্ট একটা কবিতা পড়ব। কবিতাটির নাম আরজি কর। কখনো ভাটাতে টানে কাদায় দুর্বল, কখনো জোয়ারে গেলে অনুভব করা যায় আমাদের কাঁধে এক গুরুভার বোঝা আছে। পানিতে মাটিতে টানে সাবলীল গতি পেয়ে একদিন মানুষেরা ফিরে আসে আগুনের মাঝখানে। ধন্যবাদ। আমার পরবর্তী কবি চায়না খাতুন। কবিতার নাম মেয়েটির নাম নেই। মেয়েটির শরীর বেয়ে নেমে এসেছে উৎসব। পরনের গোলাপি শাড়িটায় 108টা বসন্তের বিকাল। ঝিনাইদহের পাশে বসে ফুরুষ ফুলের দোলনায় দুলতে দুলতে দুহাতে বৃষ্টি মাখে গ্রীবায়। বুনো হাঁসের ডানায় এঁকে দেয় বিন্দু বিন্দু নকশা রঙিন পৃথিবীর। কাঁটা বনঝোপের মতোই মেয়েটি যাযাবর। সব জল, নদী তীর, টিলা থেকে টিলা, ঘুরে ঘাস বন রোদ্দুরে। মুঠো ভরে ছুঁড়ে দেয় উৎসব। হিহি হাসে নিংড়ানো টুংটুং। মেয়েটির নাম নেই, অচেনা তোর নেই। ছুটে যায়, ছুঁয়ে যায় প্রেম ঢালা গোধূলির আকাশে, মিশে যায় নীল হাসি উৎসব ছড়িয়ে। নমস্কার। কবিতা পাঠের অনুষ্ঠান এখানে শেষ হলো। আমাদের প্রথম পর্বের কবিতা পাঠের অনুষ্ঠান শেষ হয়ে গেল। দ্বিতীয় পর্বে পত্রিকা প্রকাশের কাজটি আমরা যত সম্ভব তাড়াতাড়ি শেষ করব। আমি ডেকে নেব, আমাদের দুটি পত্রিকা প্রকাশিত হবে আজকে। একটি হচ্ছে শারদীয়া সংখ্যা 2024 এবং একটি প্রবন্ধ, বিশেষ প্রবন্ধ সংখ্যা 2025 বইমেলা সংখ্যা। তো আমি এই পত্রিকা প্রকাশের জন্য ডেকে নিচ্ছি মঞ্চে সত্যবান রায়, প্রাবন্ধিক সত্যবান রায়, আপনি মঞ্চে আসুন। সৌম্যদেব বসু, আপনি যদি একটু মঞ্চে আসেন। চিরঞ্জয় চক্রবর্তী, আপনি একটু মঞ্চে আসুন। চিরঞ্জয় চক্রবর্তী একটু মঞ্চে আসুন। শ্যামল ভট্টাচার্য আপনি একটু মঞ্চে আসবেন। আপনারা মঞ্চে আসুন। শ্যামল ভট্টাচার্য। তপন বন্দ্যোপাধ্যায়, তপনদাকেও আমি একটু ডেকে নিচ্ছি। তপনদা একটু আসুন। আর আরেকজনের নাম আমি ডেকে নিচ্ছি, শ্রীয়ঙ্কর আচার্য। তিনি অধ্যাপক শ্রীয়ঙ্কর আচার্য, যিনি আমাদের শেষ সংখ্যাতে এটি মূল্যবান প্রবন্ধ দিয়েছেন। আমি অধ্যাপক শ্রীয়ঙ্কর আচার্যকে ডেকে নিচ্ছি মঞ্চে। প্রথমে আমি আমাদের উৎসব সংখ্যাটি প্রকাশ করার জন্য আমি ওনাদের হাতে বই তুলে দিচ্ছি। যদি তারপরে আমরা পরবর্তী সংখ্যাটি দেব। উৎসব সংখ্যা 2024, এটির উন্মোচন করবেন যারা উপস্থিত রয়েছেন তারা সকলে মিলে।
উৎসব সংখ্যা 2024 সাহিত্য সৃজনী প্রকাশিত হচ্ছে। আপনারা সবাই করতালি দিয়ে একটু অভিনন্দন করুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করলে ভালো হয়। দুর্গাদা একটু বসে যান। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই প্রথমত উৎসব সংখ্যা 2024 সাহিত্য সৃজনী প্রকাশিত হয়ে গেল। প্রকাশিত করলেন যাদেরকে আমরা মঞ্চে আহ্বান করেছি, বিশিষ্ট সাহিত্যিক যারা আছেন তারা সকলেই প্রকাশ করলেন। আমরা পরবর্তী আবার বইমেলা সংখ্যাটি প্রকাশের জন্য উদ্যোগ নিচ্ছি। ধন্যবাদ। বিশেষ বইমেলা সংখ্যাটি উদ্বোধন করবেন যে বিশিষ্ট সাহিত্যিকরা রয়েছেন এখানে। তারা এখানে আমরা বলে রাখি, বিশেষ সংখ্যাতে 20টি প্রবন্ধ, 21টি প্রবন্ধ আছে। এই প্রবন্ধের মধ্যে এখানেও কেউ কেউ তার লেখক আছেন, যেমন শ্রীয়ঙ্কর দা আছেন, আরও আছেন। তো আমরা সেই পত্রিকাটি উদ্বোধন প্রথমে করে নিই। এই পত্রিকাগুলি আমরা বাইরে রেখেছি। আপনারা যারা পত্রিকা কিনতে চান তারা আজকের জন্য বিশেষ ছাড় নিয়ে পত্রিকাগুলি কিনতে পারবেন। এছাড়াও সাহিত্য সৃজনীর বিভিন্ন সময়ের যে পত্রিকা রয়েছে, ব্যঙ্গ সংখ্যা বা অন্যান্য বিশেষ বিশেষ সংখ্যা, সেগুলি আমরা রেখেছি, আপনারা প্রয়োজনে কিনতে পারবেন। উদ্বোধন করছেন এখন বইমেলা 2025 বিশেষ প্রবন্ধ সংখ্যা। হ্যাঁ, ধন্যবাদ। আমি খুব অল্প কথায় দুজনের কাছ থেকে মন্তব্য শুনবো, মানে বলতে বলবো। প্রথমত দুজনকে আমি একটু অনুরোধ করব, অল্প কথায় সাহিত্য সৃজনী সম্পর্কে কথা বলবেন। প্রথমত যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, সৌম্যদেব বসু, সৌম্যদা দু চার কথা বলবেন, এবং তারপরে চিরঞ্জয় দু চার কথা বলবেন। আমরা সবাইকে বলার সুযোগ দিতে পারছি না, এই জন্যই যে আমাদের সময়ের অভাব রয়েছে। সেই জন্য আমি সবাই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে, তবুও আমি সৌম্যদাকে রাখবো। সৌম্যদা দু চার কথা বলে, চিরঞ্জয়কে দু চার কথা বলে এই অনুষ্ঠানকে সমাপ্তি করতে চাই। সমবেত বন্ধুজন, সাহিত্যের সৃজনীর অন্যতম আমি মানে খুব মন দিয়ে পড়ি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো সময় যেটা আমার মনে হয়েছে যে বিভিন্ন সংখ্যায় যদি নাটক থাকে, নাটক একদম মানে প্রবন্ধ, কবিতা, গল্প যেভাবে থাকে সেইভাবে নাটক সবসময় যে থাকে তা থাকে না। নাটক নিয়ে লেখা থাকে, কিন্তু ঠিক নাটক বলতে যা বোঝায় সেটার অভাব। আমি যেহেতু বোধহয় নাটকের লোক মূলত, সেই জন্য আমার এই কথাটা মনে হয়। এবং অনুপম নিজেও পুরো দস্তুর নাটকের লোক, কোনো সন্দেহ নেই। মানে ওর এই সাহিত্য সৃজনী বার করা বা গল্প লেখা বা অন্য কিছুর ছাড়াও অনেক সময় নিজের লেখা নাটক বা অন্যের লেখা গল্পকে নাট্যরূপ দিয়েও অনুপম এই কাজ করে। সেখানে আমার মনে হয় যে এই রকম একটা ভাগ বাড়াতে পারলে পত্রিকাটি আরও সমৃদ্ধ হবে। আমার ছোট্ট বলা শেষ। চিরঞ্জয়। নমস্কার। সাহিত্য সৃজনী মূলত একটি পত্রিকা, কিন্তু তার বাইরেও অনেক কিছু আছে যা আমরা অনুভব করি প্রতি মুহূর্তে। এই যে প্রতি বছর জানুয়ারির প্রথম রোববার আমরা একত্রিত হই, দেখুন কেউ আমরা আত্মীয় ছিলাম না, আমরা আত্মীয় হয়েছি সাহিত্য সৃজনীর মাধ্যমে। সাহিত্য সৃজনী শুধু সাহিত্যকেই এক জায়গায়, সাহিত্যকেই সৃজন করে না, আমাদের মনকেও এক জায়গায় এনে দেয়। এইটা একটা সৃজন, তো এটা আমার খুব ভালো লাগে। এবং এই যে আসার থেকে, আমি পত্রিকা নিয়ে কথা বলছি না, পত্রিকা তো দেখবেন, পড়বেন আপনারা। এই যে এসেই মনটা ভালো হয়ে যায়। ধরুন আমি বহু দূর থেকে এসেছি, 8টায় বেরিয়েছি, 10:30টায় ঢুকেছি এখানে।
মন ভালো হয়ে যায়, কারণ সব নিজের লোক, যেন মানে পরম আত্মীয়রা আমরা এক জায়গায় হয়েছি। এটা কিন্তু একটা মানে কি বলবো, সাহিত্য সৃজনীতে এসে ভালো লাগে, সব জায়গায় ভালো লাগে, যেখানে আমরা যখন এই গল্প সাহিত্যের অনুষ্ঠানে যাই, এটা একটা বড় পাওনা আমাদের। এবং এটা আমরা যদি বজায় রাখতে পারি, আমি সবসময় এই প্রার্থনাই করি, মানে এই আমাদের এই আত্মীয়তা দীর্ঘস্থায়ী হোক, এই প্রার্থনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সকলকে। আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। এই বিশেষ সংখ্যাতে সৌম্যদা বলে গেলেন যে নাটক সংখ্যা, নাটক সম্পর্কে কিছু লেখা থাকা ভালো। আমরা বিশেষ নাটক সংখ্যা বের করেছিলাম এক সময়, তাদের সৌম্যদারও নাটক ছিল এবং অনেক পত্রিকাটি প্রায় শেষ হয়ে গেছে, একটা দুটো সংখ্যা আমরা ডিসপ্লেতে রেখেছি, পরবর্তী ক্ষেত্রে সেটা ভাববো। আমি আরেকজন বিশেষ মানুষের কথা আজকে বলবো, তিনি হচ্ছেন এই সংখ্যাতেই আছে, বিশেষ সংখ্যায় তার সম্পর্কে সাক্ষাৎকার নিয়েছিলেন বিশ্বজিৎ পান্ডা, তার একটি লেখা সেখানে আছে, মানে তার সাক্ষাৎকার। তো আমি দেবাশিস মুখোপাধ্যায় সত্যজিৎ বিশেষজ্ঞ মানুষ, তাকে যদি একটু মঞ্চে আসতে আমি অনুরোধ করছি, তাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। দেবাশিস মুখোপাধ্যায় আমরা মঞ্চে আনলাম এই জন্যে যে তার অনুভবের কথা, দু চারটে কথা, অনুভবের কথা আজকে এখানে যদি উনি বলেন, আজকে হয়তো এখনও পর্যন্ত উনি প্রথম এসছেন এবং অল্প সময় এখন আছেন, হয়তো পুরো অনুষ্ঠানে থাকার পরে তার অনুভবের কথাটা ভালোভাবে বলতে পারতেন। তবুও আমি শুরুতেই, কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠান একদম মানে স্পিডে বেরোবে, ট্রেনের এক্সপ্রেস ট্রেনের মতো বেরোবে, সেই জন্যই আমি ওনাকে আগেই ডেকে নিলাম দু চার কথা বলার জন্য। আসুন, দেবাশিস মুখোপাধ্যায়। নমস্কার। প্রথমেই বলি যে সাহিত্য সৃজনী পত্রিকা আমি দেখেছি, কিন্তু কবে দেখেছি, কোন সংখ্যা দেখেছি আমার কিচ্ছু মনে নেই। বিশ্বজিৎ পান্ডা, আমরা একই পাড়ায় প্রায় থাকি, অসাধারণ শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ। তা তিনি যখন আমাকে বললেন যে আমি একটা ইন্টারভিউ নেব আপনার, আমি একটু বিস্মিত হয়েছিলাম, কারণ আমি সত্যজিৎ নিয়ে গবেষণা করছি, কিন্তু আমার কাজটা হচ্ছে তথ্যপঞ্জি কার হিসেবেই সত্যজিৎ রায়ের যাবতীয় কাজের তালিকা সংকলন করা এবং সেই সূত্রে সামান্য কিছু লেখা। কিন্তু এই তালিকা করতে গিয়ে সত্যজিৎ রায়ের সঙ্গে আমার আলাপ 1977 সাল থেকে, তারপর অসংখ্যবার ওনার সঙ্গে দেখা করেছি, নানা রকম লেখা, ছবি, বইয়ের প্রচ্ছদ আবিষ্কার করেছি, যে সমস্ত জিনিস উনি ভুলে গেছিলেন প্রায়। এমনকি ওনার প্রথম লেখা, উনি বলতেন যে ওনার প্রথম লেখা 1948 সালে স্টেটসম্যানে দুটি প্রবন্ধ লিখেছিলেন, 48 এবং 49 সালে, সেটাই ওনার প্রথম লেখা। কিন্তু আমি ওনার আত্মীয়র কাছে শুনে আবিষ্কার করেছিলাম যে 1941 সালে উনি যখন শান্তিনিকেতনের ছাত্র ছিলেন, তখন দুটি গল্প লিখেছিলেন ইংরেজিতে, এবং লেখক হিসেবে নাম বেরিয়েছিল এস রয় ROY আর এস রায় RAY। তা আমার মানে তথ্যপঞ্জিতে শুধু এটুকুই লেখা রয়েছে, গল্প অমুক সালে বেরিয়েছে এই নামে, আর তো কিছু লেখার সুযোগই নেই। কিন্তু বিশ্বজিৎ যখন আমাকে সাক্ষাৎকার নেওয়ার কথা বলে, তখন কিন্তু এর যে প্রেক্ষাপটগুলো কিভাবে খুঁজে পাচ্ছি বা আমার অনুভূতি, ওনার এমন কিছু ঘটনা বা ওনার চরিত্রের এমন কিছু দিক যেগুলো বলার কোনো সুযোগ ছিল না, সেই বলাগুলো কিন্তু এই সাক্ষাৎকারে রয়েছে। ফলে বিশ্বজিৎই সাক্ষাৎকারটার নাম দিয়েছে অজানা সত্যজিৎ বলে। ফলে আমার মনে হয় সাহিত্য সৃজনীর কাছে আমি কৃতজ্ঞ রইলাম যে আমার এই কাজের কিছু প্রেক্ষাপট এখানে তুলে ধরার। ফলে এখন যে ডিসপ্লে করা রয়েছে সাহিত্য সৃজনীর বিভিন্ন সংখ্যা, তাতে দেখলাম বেশ কিছু মূল্যবান সংখ্যা রয়েছে, এবং সেগুলো যে আমি কেন এতদিন দেখিনি বলে নিজের প্রতি একটু খারাপ লাগা ছিল। এবং আমার প্রিয় বিষয় দেখলাম চলচ্চিত্র নিয়েও উনি একটি সংখ্যা বার করেছেন, এবং সেটাও দেখলাম শুধু ডিসপ্লে করা রয়েছে, বিক্রির কোনো সুযোগ নেই। তা আমার যেটা এই মুহূর্তে, আমি কিছুক্ষণ আগে এসছি, এই মুহূর্তে আমার যে অনুভূতিটা হচ্ছে যে এই প্রথম আমি এরম একটি সভায় এলাম, এবং আমার মনে হচ্ছে বোধহয় আজীবনই আমাকে প্রত্যেকবারই আসতে হবে। ধন্যবাদ, নমস্কার।